দর্শক, স্বাগত জানাচ্ছি মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। দীর্ঘদিন পরে ফ্যাসিস্টের পতনের পর 2 বছর প্রায় পার হয়ে যাওয়ার পরে এর মধ্যে নানা সময় তার পদত্যাগের দাবিতে আন্দোলন, নানা দাবি দেওয়া উঠলেও শেষ পর্যন্ত তিনি টিকে ছিলেন। আজ বিকেল 5টায় তিনি পদত্যাগপত্র জমা দেন ব্যক্তিগত অসুস্থতার কথা জানিয়ে। তার এই পদত্যাগের পরে রাজনীতিতে বা রাষ্ট্রে কি প্রভাব পড়তে পারে বা কোনো প্রভাব ছাড়াই কিভাবে চলতে পারে সেসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। স্বাগতম শরীফ ভাই আপনাকে। যেমনটি বলছিলাম, আজকের টক অফ দ্য কান্ট্রি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন অবশেষে। আপনার কি মনে হয় কোনো প্রভাব পড়বে নাকি অনেকে যেমন উনি যে 2 বছর ছিলেন বা নানা সময় বলে থাকেন রাষ্ট্রপতি পদটি নখ দর্পহীন দন্তহীন বাঘের মতো, অর্থাৎ থাকা না থাকাতে কিছু যায় আসে না, এরকম হবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। পার্লামেন্টারি সিস্টেমে রাষ্ট্রপতির ভূমিকাটা খুবই কম, খুবই ছোট, খুব সংকুচিত। তারপরেও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে তার যে শ্রদ্ধার জায়গা, মর্যাদার জায়গা এবং কোথাও কোথাও প্রভাব রাখার কতগুলো জায়গা আছে। আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেমে ফিরে আসার পর রাষ্ট্রপতিকে নিয়ে নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া, পক্ষ বিপক্ষ, সহনীয় অসহনীয় ঘটনা ঘটেছে। বদরুদ্দোজা চৌধুরী বিএনপির মনোনীত রাষ্ট্রপতি, তিনি পূর্ণ মেয়াদ থাকতে পারেননি, এরকমের উদাহরণ আছে। শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারটা ভিন্ন। তিনি যে দল থেকে মনোনীত হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেই দলটা একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। সেই সরকারের একজন মনোনীত ব্যক্তি হিসাবে শাহাবুদ্দিন সাহেবের উপরে মানুষের যে ক্ষোভ, তার প্রতি মানুষের এক ধরনের ঘৃণা, এগুলো ছিল। গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের রাগ তার প্রতি ছিল, ক্ষোভ ছিল, অভিযোগের জায়গায় তারা নিয়েছে, এটি সত্য। আবার গত 1.5 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব গ্রহণ করার পর রাষ্ট্রপতিকে এক ধরনের হাত পা বেঁধে ফেলেছিলেন। আচ্ছা। এবং তার এই পদটাকে নানাভাবে অসম্মান করেছেন এবং এক ধরনের প্রবণতা ছিল তাকে শক্তি প্রয়োগ করে চাপ দিয়ে এই দায়িত্ব থেকে সরিয়ে দিতে। এবং পারিপার্শ্বিক অবস্থায় অনেকের কাছে ধারণা যে শাহাবুদ্দিন সাহেব যদি না থাকতেন রাষ্ট্রপতির দায়িত্বে, তাহলে ডক্টর ইউনূস যে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা অনেকটা হয়তো সফল হতেন। এইসব আলোচনা তো পুরোটাই হাইপোথেটিক্যাল, তাই না? আমি এই বিষয়কে নিয়ে আপনার হাইপোথেটিক্যাল আলোচনাই করতে হবে, কারণ আপনার কাছে কোনো এভিডেন্স নেই। রাইট, ঠিক আছে। সুতরাং কোথাও কোথাও কতগুলো হাইপোথেটিক্যাল বিষয় আপনাকে আনতেই হবে। আচ্ছা, প্র্যাকটিক্যাল কারণে। আচ্ছা, আপনি এই দায়িত্বটা তিনি পালন করেছে নির্বাচনকে তুলে আনার ক্ষেত্রে, যেটা আজকে নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি নিজেও বলেছেন। আচ্ছা, যদি ধরেন শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না চাইতেন নির্বাচন দিতে, তাহলে শাহাবুদ্দিন সাহেব কি ভূমিকা পালন করতে পারতেন? তিনি তো একা ছিলেন না। আচ্ছা। এই নির্বাচনটা তুলে আনার ব্যাপারে একটা বড় ভূমিকা রেখেছিল সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর একটা অকুণ্ঠ সমর্থন তার প্রতি ছিল, আনুগত্য ছিল, শ্রদ্ধাটা ছিল। আপনার খেয়াল থাকার কথা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিনগুলিতে ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি দুজনের কাউকে কেউ দেখছেন না, মুখোমুখি হচ্ছেন না, এমনকি ঈদ জামাতেও দুজন যাচ্ছেন না। ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি সেনাপ্রধান তিনি গিয়েছেন, ডক্টর ইউনূসের সাথেও দেখা করেছেন, আবার রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন। এর ভেতর থেকে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে সেনাবাহিনীর পক্ষ থেকে
রাষ্ট্রপতিকে যথার্থ শ্রদ্ধা করা হচ্ছে, সম্মানটা করা হচ্ছে, আনুগত্যটা প্রদর্শন করা হচ্ছে এবং সহযোগিতা করা হচ্ছে। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক শক্তি জুগিয়েছে সরকারকে। ডক্টর ইউনূস যদি চাইতেন, না, আপনি যেটা বলছিলেন যে নির্বাচন বিলম্বিত হবার সুযোগ থাকতো, মানে বিলম্বিত ঠেকানোর জন্য সাবেক রাষ্ট্রপতি কি এমন করতে পারতেন, বা তার এমন কি ক্ষমতা ছিল, মানে এই 1.5 বছর 2 বছরে? আপনি যখন একটা রাস্তার ভেতর থেকে অন্ধকার রাতে হাঁটেন, একা যখন হাঁটেন, তখন আপনার এক ধরনের মানসিকতা তৈরি হয়। আপনার সাথে যদি 7 বছরের একটা শিশু সঙ্গী থাকে, তাহলে আপনার সাহসটা বেড়ে যায়। একজন মানুষ পুরো ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করতে পারে না বা এগিয়ে নিতে পারে না। সেই ক্ষেত্রে কেবলমাত্র রাষ্ট্রপতি একার কথাই বলছি না, সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল, সেনাপ্রধানের একটা ভূমিকা ছিল, এবং তিনি বারবার তাগিদ দিচ্ছিলেন যে একটা নির্বাচন শেষ করে আমাদেরকে ব্যারাকে ফিরে যেতে হবে। এখন পর্যন্ত রাজনীতিতে প্রচুর আলোচনা আছে যে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের অনেকেই চাননি যে নির্বাচনটা হোক। সেই ক্ষেত্রে সেনাপ্রধানের যে তাগাদা এবং আমাদের এই যে আলোচনাটা এসেছে, এই আলোচনার সাথে কতগুলো সামঞ্জস্য পাওয়া যায় যে তিনি এবং তারা মিলে, বিশেষ করে একদিকে সেনাপ্রধান আর একদিকে রাষ্ট্রপতি, তারা মিলে নির্বাচনটাকে শেষ করার জন্য তাদের একটা ভূমিকা ছিল। আচ্ছা, যদি বলি এই ভূমিকাটা, মানে নির্বাচনটা তারা চেয়েছে, আর বিএনপি চেয়েছে, আমরা স্পষ্ট দেখেছি, এর বাইরে চায়নি অধিকাংশ রাজনৈতিক দল। অনেকগুলো রাজনৈতিক দল চায়নি, এনসিপি চায়নি, জামাত চায়নি, এবং যারা এখন বিরোধী দলে আছে, জামাতের সঙ্গে যারা আছে তারা চায়নি, সরকারের আমলাদের একটা অংশ চায়নি, কারণ এটা আমরা ব্যক্তিগত আলোচনায় অনেক জায়গায় শুনেছি। তাহলে বলা যায় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকাতে এবং সেনাবাহিনীর ভূমিকাতে নির্বাচনটা হওয়াতে বিএনপি লাভবান হয়েছে, বিএনপির সুযোগ হয়েছে ছিল, বিএনপির সহযোগিতাও ছিল। কৃতজ্ঞতার জায়গা থেকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পরেও শাহাবুদ্দিন সাহেবকে পদ থেকে সরাননি, কারণ প্রথম অধিবেশনেও এনসিপি এবং বিরোধী দল দাবি তুলেছিল যে অভিশংসনের মাধ্যমে তাকে সরানো হোক। হ্যাঁ, এই দাবিটা তুলেছিল, এবং তাদের মধ্যে 5 মাস পরে এসে কি এমন ঘটলো? ওই জায়গাটায় তার মেয়াদও পূর্ণ হয়নি, এবং শুরুতেও যেহেতু বিএনপি আস্থা রেখেছে, মাঝে এসে কি হলো? ওই জায়গাটা আসছি। এনসিপি এবং জামাতের যে ভূমিকাটার কথা বললেন, এদের মধ্যে প্রচুর হিপোক্রেসি ছিল। আচ্ছা, যে নাহিদ ইসলাম অথবা সজীব ভুইয়ারা শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতির হাত থেকে, এই শাহাবুদ্দিন সাহেবের হাত থেকে, আবার ডক্টর ইউনূসের সময় সমস্ত অধ্যাদেশগুলো তার হাত থেকে পাশ করিয়েছেন, জারি করিয়েছেন। আবার পার্লামেন্টে যখন তিনি বাজেট উদ্বোধনী ভাষণটা দেন, তখন সেই ভাষণ তারা বয়কট করেছে। আবার তার ভাষণের উপরে 400 মিনিটের আলোচনার প্রস্তাব করেছিলেন তারাই, এবং সরকার সেটি লুফে নিয়েছে, এবং 400 মিনিট তারা আলোচনা করেছেন। আমি যদি আপনাকে পছন্দ না করি, আমি আপনাকে পছন্দ করছি না, তাহলে আপনি কি বক্তব্য দিয়েছেন, কি বক্তব্য দেননি, এটা আমার বিবেচনার বিষয় থাকার কথা না। আমি পুরোটাই বয়কট করার কথা, বর্জন করার কথা না। কি তিনি যেহেতু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, কি বললেন সেটি নিয়ে আলোচনা আমি পছন্দ না করলেও সেই পার্ট নিয়েও আমি মনে করি আলোচনার জায়গা থাকে। আমরা এই আলোচনা কন্টিনিউ করব, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতিতে যাবার, সঙ্গে থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাই ভিন্ন মাত্রায়। আমরা ফিরলাম আরও একজন অতিথি নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। স্বাগত নাভিদ ভাই। নাভিদ ভাই, আমরা আলোচনা করছিলাম, শরীফুজ্জামান শরীফ ভাই বলছিলেন আজকে তো টক অফ দ্য কান্ট্রি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন, তার পদত্যাগে কি প্রভাব পড়তে পারে, এইটি ছিল আলোচনা। এবং শরীফ ভাই একটা পর্যায়ে এসে বললেন যে বিরোধী দল জামাতে ইসলাম এবং এনসিপি যে নানা সময়ে পদত্যাগ চেয়েছেন, এর মধ্যে একটা হিপোক্রেসি রয়েছে তার ভাষ্যমতে, যে যার পদত্যাগ চেয়েছে তার কাছেই ওত নিয়েছিল, আবার তার আলোচনার উপরে, তার বক্তব্যের উপরে সংসদে প্রথমে বয়কট করলো, আবার পরবর্তীতে আলোচনা দাবি করলো, যেটা 400 মিনিট পর্যন্ত পরে আলোচনা হয়েছে। তো এটাকে শরীফ ভাই হিপোক্রেসি হিসেবে দেখছিলেন। আপনি যদি সামগ্রিকভাবে বলতেন যে এই যে আপনারা একটা সময় পদত্যাগের দাবি চাইলেন, এরপরে
একটা পর্যায়ে আমরা দেখলাম আপনারা তো সাধারণত আমরা দেখেছি 5 আগস্টের জুলাই অভ্যুত্থান থেকে যে আপনারা যে দাবিতে মাঠে নামেন, যৌক্তিক দাবি হলে সেটির ফল আদায় না করে আসলে ওঠেন না, কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে দাবি করে আন্দোলনও করলেন বঙ্গভবনের সামনে, পরবর্তীতে কেন চুপ হয়ে গেলেন? এটি আমার প্রশ্ন, সঙ্গে যদি আপনি একটু যুক্ত করতেন। জি, ধন্যবাদ। মূলত আলাপটা হচ্ছে আমরা কিন্তু কখনো রাষ্ট্রপতির পদত্যাগ চাইনি, আমরা অপসারণ চেয়েছিলাম, অভিশংসন চেয়েছিলাম। হ্যাঁ, তো এটা দুটার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে, কারণ আমরা মনে করি না যে হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি এবং যিনি ফ্যাসিবাদের প্রত্যক্ষ সমর্থক, যিনি জুলাইয়ে কোনো ভূমিকাই রাখেননি যে গণহত্যা থেকে যেন নিবৃত্ত রাখা হয় সরকারকে, উনি তো ওনার দিক থেকে কোনো ভূমিকা রাখেননি। তার মানে ওনার নীরব সমর্থন ছিল, কারণ তিনি তো রাষ্ট্রের গার্ডিয়ান। তারপরে আসলে ওনার এই চেয়ারে থাকার কোনো অধিকার বা কোনো যৌক্তিকতাই ছিল না। তো শুরু থেকেই আমরা এটাই চাচ্ছিলাম। ওনার পদত্যাগ মানুষ কখন করে, এটা সম্মানের বিজয়। হ্যাঁ, তো এটা আমরা কিন্তু চেয়েছিলাম। হয়নি কেন হয়নি, তখন অবশ্যই সেটা বিএনপিও জানে কেন হয়নি। এটা প্রত্যক্ষভাবেই এটা বিএনপির কারণে হয়নি। এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, দায়িত্বে ছিল, তখন তো এটা 3 দল বলেন বা তখন তো আমাদের দল ছিল না, সামগ্রিক ছাত্র জনতার যে শক্তিটা ছিল, পাশাপাশি রাজনৈতিক দল বিএনপি জামাত, তাদের ঐক্যমতেই কিন্তু সরকারটা দাঁড়িয়েছিল, না হলে তো সম্ভব ছিল না। তো এখানে অবশ্যই বিএনপি সর্ববৃহৎ দল, তো বিএনপি যদি না চায়, একদম ডেলিভারেটলি না চায়, আপনি কিন্তু সম্ভব না রাষ্ট্রপতিকে ওখান থেকে অপসারণ করা। সুতরাং সেই কারণেই হয়নি। এখন এটা আমাদেরকে প্রতিবারই প্রশ্ন করা হয়, কেন ওথ নিয়েছিল রাষ্ট্রপতির কাছে? আমরা তো নিতে চাইনি। তখন তো বিএনপি ক্ষমতায় ছিল না, রাষ্ট্র ক্ষমতায় ছিল না। আমি ওটাই বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার এত গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, সেটা তো গুরুত্বপূর্ণ, সেটা আমরা আগেও বলেছি। গুরুত্বপূর্ণ বলতে তার অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে এভাবে মূল্য দিত, এবং অবশ্যই সর্ববৃহৎ দল বিএনপি, মানে এটা তো গুরুত্ব না দেওয়ার কিছু নেই। কারণ 5 আগস্টের পরে যখন নাহিদ আসিফদের সাথে মিটিং হয়েছিল, তারেক রহমান সাহেবের সাথে কিন্তু আমাদের কথা হয়েছিল, আমাদের জাতীয় সরকার আমরা প্রস্তাব করেছিলাম। উনি মানে তাহলে তারেক রহমান সাহেবের সাথে কেন কথা বলতে হলো? বিএনপি অবশ্যই একটা ফ্যাক্টর, এটা তো উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি চাইনি বলেই উনি রাষ্ট্রপতি চেয়ারে থেকে গিয়েছিল। বিএনপি চাইনি বলেই কিন্তু আমাদেরকে তখনকার সিচুয়েশনে যেন অভ্যুত্থানের পর আরো ঘোলাটে না হয়, সেজন্য আমরা শপথ নিতে বাধ্য হয়েছিলাম। বা আমাদের যারা প্রতিনিধি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেখানে যার আসলেই কোনো যৌক্তিকতা ছিল, এবং আমরা অনেক কথা বলেছি। ওই সিচুয়েশনে আপনি সরকার নেই দেশে, আপনার 3 দিনের মধ্যে তো আপনার শপথ নিতে হবে। ইউনূস সাহেব আসলেন, সাথে সাথে নিলেন, এটা আরো ডিলে করার কোনো সুযোগ ছিল না। আপনারাও জানেন সারা দেশে অরাজকতা চলছিল, পুলিশ কাজ করছিল না, তো ওইটা একটা পরিস্থিতির দাবি ছিল। কিন্তু এরপর যখন পরিস্থিতি আস্তে আস্তে স্টেবল হলো, তখন তো আমরা বলেছি যেটা যৌক্তিক সেটাই হওয়া উচিত। সেখানে বিএনপির কারণে এটা হয়নি, এবং সরকার গঠন করার পরে আমরা বলেছি যে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, সেটাও সরকার করেনি। এটাতে কোনো, আমি যেটা বলি একদম ক্লিয়ার কথা হচ্ছে, সরকার চেয়েছে রাষ্ট্রপতি এই যে 6 মাস থাকুক, 5-6 মাস থাকুক, যেন বিএনপি একজন রাষ্ট্রপতি দিয়ে যায়, যেন পরের নির্বাচনে যদি নির্বাচনের সময় নিয়ে ডান বাম কিছু হয়, বিএনপি নিয়োগকৃত রাষ্ট্রপতি যেন থাকে। একদম এটা একদম বাংলা, মানে একদম পরিষ্কার কথা আর কি। এটা ছাড়া এখানে বিএনপির কোনো যে খুব মানে সফট কর্নার আছে বা কোনো মহৎ উদ্দেশ্য আছে, এরকম কিছু না। তারা তাদের স্বার্থের কথা চিন্তা করেছে এবং ওটাই হয়েছে। এখন আমরা কিন্তু সংসদে গিয়ে এজন্যই বলেছি, রাষ্ট্রপতির যখন ভাষণের কথা আসলো তখন কিন্তু সংসদ থেকে বিরোধী দল ওয়াকআউট করেছে, এনসিপিও করেছে, জামায়াতও করেছে। তো এটা তো আমার মনে হয় যে মানে এটা রাষ্ট্রপতির অনেক আগেই অপমানিত হয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে আসলে কোনো মান সম্মান তো আসলে নেই। থাকলে তো উনি অনেক আগেই পদত্যাগ করতে পারতেন, অথবা তাকে বাধ্য করা হয়েছিল যে চেয়ারে বসে থাকুন। কিন্তু আপনি দেখেন এখন বাজারে যে কথাটা শোনা যাচ্ছে যে তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন দেখে এখন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা তো একটা মানে বানোয়াট কথা আমার মনে হচ্ছে আর কি। উনি যোগাযোগ করবে এটাই তো স্বাভাবিক। উনি তো একদম হাসিনার মানে পোষ্য ছিলেন একদম, আর বাজে ভাষা যদি নাও বলি, তো উনি যোগাযোগ করবে এটাই তো স্বাভাবিক। এবং একজন রাষ্ট্রপতির কিন্তু সাংবিধানিকভাবে অনেক ক্ষমতা আছে, তো উনি অনেক ষড়যন্ত্রে উনি জড়িত থাকতে পারতেন। তো এই বিএনপি কিন্তু নিজের স্বার্থেই সারা দেশকে একটা ঝুঁকির মুখে ফেলে হলো এই রিস্কটা নিয়েছে। এই যে এক্সট্রা 6 মাস এই সরকার থাকার পরও রাষ্ট্রপতির চেয়ারে থাকলে এখন তারা তাদের মতো রাষ্ট্রপতি নিয়োগ করবে, যেন নির্বাচনের সময়টা নিয়ে ডানবাম হলো তারা যেন একটা সেফ সাইডে থাকে। এটা ছাড়া এসে আর কোনো কারণ নেই। জি, ধন্যবাদ আপনাকে। শরীফুজ্জামান শরীফ, আপনি যদি বলতেন, আপনার যে পয়েন্টটা তুলে ধরেছেন যে বিএনপি মূলত এই কারণেই কি ডিলে করলো কিনা, আপনার কাছে এই প্রশ্নই আমার ছিল যে ডিলে হবার কারণ কি? যথার্থই বলেছেন। বিএনপির মুস্কি হাসি দেখলে কতগুলো সংশয় তৈরি হয়। আচ্ছা, কারণ বিএনপি শাহাবুদ্দিন সাহেবকে কন্টিনিউ করার ব্যাপারে তাদের বক্তব্য ছিল যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা। তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা আপনার চৈত্র মাসে শেষ হয়ে যায় কিভাবে? তার তো আরো সময় আছে। ফিজিক্যাল ফিটনেস আনফিটনেসের যে কথাটা বলা হচ্ছে, তিনি
বাইরে থেকে চিকিৎসা করে ফিরেছেন মে মাসে, তাকে সরানো হচ্ছে এসে জুলাই মাসে, তাহলে তিনি যদি অসুস্থ থাকেন তাহলে তো এতদিন তাকে দায়িত্ব পালন করার কথা না, এতদিন সময়টা দেওয়ার কথা না। আমার দুটো ধারণা, একটা হচ্ছে আওয়ামী লীগের কতগুলো কর্মসূচি ঘিরে বিএনপির মধ্যে, সরকারের মধ্যে এক ধরনের উত্তাপ উত্তেজনা আমি অনুমান করছি। আচ্ছা, দ্বিতীয়ত বিএনপি তার মেয়াদের মধ্যে, বিশেষ করে নির্বাচনের সময় যেন একজন শক্তপোক্ত লোক এই জায়গাটায় থাকেন এবং যাকে বিএনপি শতভাগ রিলাই করতে পারে, এই ধরনের একজন মানুষ, এবং মেয়াদটা সেইভাবে সেট করা। আমি আপনাকে শুরুতেই বলেছি যে রাষ্ট্রপতি নিয়োগ করার ব্যাপারে বিএনপির আগের টার্মেও তাদের কতগুলো কিন্তু দৃশ্যমান অদৃশ্যমান কতগুলো স্ট্র্যাটেজি ছিল। আচ্ছা, আবার প্রভাব বিস্তার করার একটা প্রবণতাও ছিল, যে প্রভাবের কারণে বদরুদ্দোজা চৌধুরী থাকতে পারেননি। আজকের প্রেক্ষাপটে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর শাহাবুদ্দিন সাহেবের উচিত ছিল তার সম্মানটা নিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়া, স্বেচ্ছায় সরে যাওয়া। তাহলে এই যে ফোন কল ফাঁস, এই যে টিএসসিতে মিষ্টি খাওয়া, তাকে গ্রেপ্তার করার জন্য এই কথাগুলো আসতো না। না, তখন তিনি পদত্যাগ করলেও একই ধরনের দাবি আসতো। নো নো, এনসিপি করতো বা এসে নো, গ্রেফতারের দাবি আসতোই। আমি আপনাকে বলি আপনার বিরুদ্ধে একটা আমি আপনাকে বলছি মানে কি কারণ আছে একজন মানুষের এসে বিরুদ্ধে নির্বাচনের পরে একটা জায়গা হচ্ছে পদত্যাগ করলে কি কারণ আছে এখন যে এখন যে দাবি করছে সেই দাবি না এখন যে অভিযোগটা আসছে যে তুমি যাকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি গোপনে তুমি তার সাথে ফোন আলাপ করছো, এই যে অভিযোগটা নির্বাচনের পরে কি অভিযোগটা ছিল? নির্বাচনের পরে এখন যে দাবিতে গ্রেফতার করার যে দাবি করা হচ্ছে এনসিপির পক্ষ থেকে, এবং নাবিদ নওরোজ শাহ বললেন তার সাথে এই যুক্তিটা আনা হয়েছে, এই অভিযোগটাও এসেছে। জুলাই হত্যাকাণ্ডের সময় তিনি ভূমিকা রাখেননি। বাংলাদেশের না, ভাই যেটা বলেছেন আমি এটা সমর্থন করি। এটা এই আলাপটা হচ্ছে ধরনের যে প্রেক্ষাপটে রাষ্ট্রপতির অনেক জায়গায় হাত পা বাঁধা থাকে, সে চাইলে অনেক কিছু করতে পারে না, এটি হচ্ছে রিয়েলিটি। আমি আমার জায়গা থেকে বলতে পারি, দাবিটা করতে পারি, আবার তার মানে এই না যে তার হাত পা বাঁধা মানে আমি দাবিটা করব না। আচ্ছা, আপনি যেটা বলছেন সেই সময়ও তার বিরুদ্ধে এই একই অভিযোগ ছিল যে গণ অভ্যুত্থানের সময় তিনি নীরব ছিলেন, কিন্তু তখন যদি নির্বাচনের পরে তিনি পদত্যাগ করতেন, দায়িত্বটা ছেড়ে দিতেন, তাহলে আজকে যেটা বলা হচ্ছে নতুন অভিযোগটা যুক্ত এই অভিযোগটা রাইট, এইটাই আমি বলছি। তো এই যে টেলিফোন যদি আলাপ করেও থাকেন, তাহলে এর ভেতর থেকে তিনি কিছু কি অর্জন করতে পেরেছেন? না, বরং আরো বিসর্জন দিয়েছেন। যারা তাকে নানা পক্ষের দাবির মুখেও, আমি বিএনপির কথা বলছি, বিএনপি তাকে এই পদে রেখেছিল। এখন যদি ব্যাপারটা এরকমেরই হয় যে তিনি ফোন আলাপ করেছেন, সেই ফোন আলাপের রেকর্ড বিএনপির কাছে আছে, তাহলে এক ধরনের বেকুবের মতন লজ্জা, আপনি একটা খারাপ কাজ করেছেন, করে হাতে নাতে ধরা পড়েছেন, এবং এই ধরনের একটা পরিস্থিতিতে আপনাকে অস্বস্তিকর পরিস্থিতি, এটা যেহেতু এখনো প্রমাণিত না, এবং আমি আবার বলি আপনাকে, আপনার কাছে আপনি যে আলোচনাগুলো করলেন এর মধ্যে কি কোনোটার প্রমাণ আপনার কাছে আছে? আচ্ছা, কোনোটার প্রমাণ কি আপনার কাছে আছে? একটা প্রমাণও নেই। এই যে নিউজটা, এই নিউজটা ডেইলি স্টার করেছে, অনেকগুলো পত্রিকা করেছে, যদিও আমি গতকালকে কয়েকটা টেলিভিশনে জিজ্ঞেস করেছি ডেইলি স্টারের সোর্স কি, সেই সোর্স ছাড়া। কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক সময় ফেসবুকের পোস্টও আমরা সোর্স হিসাবে ব্যবহার করি। আমি যে ফোন আলাপের কথা বলছি, আমরা কেউই এটি জানি না, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলছে আমিও জানি না, যদিও গতকালকে পর্যন্ত রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এটা তারা কেউই জানেন না। গ্রামের মানুষ জানে, রয়টার্স জানে। তো নাগরিকদের সাথে এই যে অভিনয়গুলো না করাই ভালো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও জানেন না, স্পিকার সাহেবও জানেন না, তিনি তো নিষেধই করেছেন নাগরিককে যে যেন গণমাধ্যমের খবরে কান না দেয়। তার অর্থ হলো যে এই নেতারাও, আমাদের পলিটিশিয়ানরাও যখন সুযোগ পান, তারাও যে রাজ্জাক সাবানার মতন অভিনয় করেন মানুষের সাথে। এটা কি আপনি বিশ্বাস করেন যে আজকে দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করবে, গতকালকে পর্যন্ত বাংলাদেশের স্পিকার সাহেব এটি জানেন না, যে রুলিং পার্টি তার মহাসচিব এটি জানেন না, তার স্বরাষ্ট্রমন্ত্রী এটি জানেন না, কিন্তু আমাদেরকে কেন বললেন? আমাদেরকে বললেন যে এটি তারা মনে করেন না, প্রয়োজন মনে করেন না যে পাবলিকের সাথে এটি শেয়ার করা উচিত। আচ্ছা, অথচ এই ধরনের অনেক ব্যাপার আমরা মনে করি যে পাবলিকের কাছে যাওয়া উচিত, ইনফরমেশনগুলো যাওয়া উচিত। আমাদের এই যে আলোচনাগুলো হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমি জানি না, কোথায় চাঁদাবাজি হয় উনি জানেন না, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি হয় জানেন না, কত খুনোখুনি হয় জানেন না,
রাষ্ট্রপতি পদত্যাগ করছেন সে খবর উনি জানেন না, রাষ্ট্রপতি বিদেশে গিয়ে ফোন আলাপ করছেন, পত্রিকা আসছে সেটা উনি জানেন না। তো আমরাও তাহলে কিছু জানি না। তবে প্রত্যেকটা বিষয়ে আপনার কাছে এভিডেন্স থাকবে না। এই ধরনের কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো আলোচনা আছে, কাকে দায়িত্ব দেওয়া হতে পারে রাষ্ট্রপতি নিয়ে, নতুন রাষ্ট্রপতি, আমাদের কাছে তো কোনো রেকর্ড নেই, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, সরকার বলেনি, তারপর আলোচনা হচ্ছে না। কতগুলো এই ধরনের বিষয়কে সামনে রেখে অনুমান নির্ভর তারপর আলোচনা হতে হয়। জি, ধন্যবাদ আপনাকে। নাভিদ নওরোজ শাহ, আপনারা এখন গ্রেফতারের দাবি করছেন সাবেক রাষ্ট্রপতির, এখন তো সাবেকই তিনি, পদত্যাগপত্র যেহেতু জমা দিয়েছেন। আপনারা যে দাবি করেছিলেন বিভিন্ন সময়ে, অভিশংসনের দাবি করেছেন, দেরিতে হলেও সেটি এক প্রকার বাস্তবায়ন হলো, সাবেক রাষ্ট্রপতি আর সেই পদে থাকছেন না। আপনাদের আরও কিছু দাবি রয়েছে বিএনপির সঙ্গে, বর্তমান সরকারের সঙ্গে কিছুটা দূরত্ব আমরা দেখছি নানা দাবিতে। আপনার কি মনে হয় ধীরে ধীরে বিএনপি সেই সব দাবিও মানে দেরিতে হলেও পূরণ করবে, বা কতটুকু আস্থা এলো এই ঘটনার মধ্য দিয়ে? না, এটা এই ঘটনায় আসলে কোনো আস্থা বিএনপি অর্জন করেনি। কারণ দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা হয়নি, কারণ বিএনপি একটাই কথা বারবার বলেছে, সাংবিধানিক ধারাবাহিকতা। ওটাই যদি কারণ হতো, ভাই যেটা বলে ওই সূত্র ধরেই বলছে, তাহলে আসলে নির্বাচনের পরপর কিন্তু সংসদ গঠনের পরপরই এই কাজটি করা যেত। এই কাজ তখনই আইদার রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা অথবা তাকে অভিশংসন করা। ওইটা যদি করতো তাহলে জনগণ, আমরা তো পরের কথা, জনগণ দেখতো যে বিএনপি সরকারের গুড ফেথ আছে। ওরা যেটা বলেছিল সাংবিধানিক ধারাবাহিকতা, ওই কারণেই রাষ্ট্রপতিকে তারা সমর্থন দিয়ে রেখেছে। এবং এখন যেহেতু একটা স্টেবল গভর্নমেন্ট এসেছে, পদত্যাগ করে চলে গেল, অভিশংসন করলো। ওইটা যেহেতু হয়নি, এটা তো বোঝাই গেল যে তারা তাদের স্বার্থে কাজ করছে, তারা তাদের টাইম লাইনে কাজ করছে। সুতরাং এই ঘটনায় অন্তত বিএনপি আসলে আমাদের বলি বা জনগণের বলি, জনগণ আপনি রাস্তাঘাটে জিজ্ঞেস করেন, আপনি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, আপনি চায়ের দোকানকে জিজ্ঞেস করেন, সবাই এটা নিয়ে হাসাহাসি করছে। এবং সবার মুখে এটা প্রশ্ন যে রাষ্ট্রপতি কেন, বিএনপি আসছে তাহলে রাষ্ট্রপতি কেন বসে আছে, এটা একটা বেসিক প্রশ্ন আসবেই। এবং কেউই এই বিষয়টাকে খুব পজিটিভলি নেয়নি। আরেকটা বিষয় যে অবশ্যই পদত্যাগ করে উনি যেন সসম্মানে বা নীরবে চলে যেতে না পারেন, ওনাকে অবশ্যই গ্রেফতার করতে হবে। এবং যেহেতু এখন এই কথাটা এসেছে, এটাও দেখতে হবে যে উনি হাসিনার সাথে আসলেই ষড়যন্ত্রে লিপ্ত এখনো আছেন কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো আমলে ওনার কি ভূমিকা ছিল, জুলাইতে কি ভূমিকা ছিল, প্রতিটা গ্রেফতার করে এই প্রতিটা বিষয়ে খতিয়ে দেখা হোক। যদি ওনাকে একদম নিরপরাধ পাওয়া যায় ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু ওনাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, এটা একদম আমাদের ক্লিয়ার কাট দাবি। আর সরকারের সাথে আসলে আমাদের কোনো দূরত্ব নেই। দূরত্ব যেটা হচ্ছে, আমরা বিরোধী দল হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি, জনগণের প্রতি যে আমাদের বিরোধী দল হিসেবে কমিটমেন্ট সেটা আমরা পালন করছি। কিন্তু সরকার, আমাদের মনে হচ্ছে যে সরকার তার কমিটমেন্টটা পালন করছে না। সেটা সে সংস্কার নিয়েও করেনি, রাষ্ট্রপতির এই ইস্যুতেও কিন্তু তার একটা ছলচাতুরির আশ্রয় নিয়েছে এবং তাদের টাইমলাইন অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করলেন। সুতরাং এটা আমাদের দুঃখের ব্যাপার যে সরকার আমাদের মনে হচ্ছে যে জনগণের সাথে তার কমিটমেন্ট রাখছে না। তো এটা নিয়ে বারবার একটু বিরোধ হচ্ছে। তো আমরা আশা করতে চাই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তারা সেটাই করুক না। শুধু বারবার উঠে আসলো, বারবার বলতেই হয় যে 31 দফায় যে তাদের 31 দফা, সেটা তো তারা ঠিক মতো পালন করছে না। বিচার বিভাগীয় সচিবালয় হচ্ছে তার একটা উদাহরণ। সুতরাং এই যে সংবিধান সংস্কার কমিটি করেছে, সংবিধান সংস্কার কমিটি করেছে, এটা তো মুখের কথা ভাই। তাদের পরিকল্পনা, আপনি একটা পরিকল্পনা আছে, আপনি সেটাকে বাদ দিয়ে আরেকটা আনবেন বললে তো হবে না। এটা তো রাষ্ট্র, আপনি আগে আপনার পরিকল্পনা উপস্থাপন করেন, তাহলে না আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারি, জনগণ সেটা বুঝতে পারে। কিন্তু আপনি সব সরিয়ে দিলেন, বললেন যে আমাদেরকে ভোট দিয়েছেন, আস্থা রাখেন, আমরা আরো ভালো সংস্কার করব। এটা সংস্কার, কুসংস্কার এখন হয়ে যাচ্ছে আর কি। কারণ এখন যে সংবিধান সংশোধন কমিটি করেছে, কমিটি আবার কি, সংবিধানে যে সংস্কারগুলো প্রয়োজন এটা কোনো কমিটির দ্বারা এখানে সম্ভব না, তাদের সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার নেই। এগুলো তো আমরা 2 বছর ধরেই বলছি। সুতরাং বিএনপি তাদের টাইমলাইন অনুযায়ী, তাদের প্ল্যান অনুযায়ী, যে আই হ্যাভ এ প্ল্যান বলেছেন প্রধানমন্ত্রী, ওই প্ল্যান অনুযায়ী বিএনপি কাজটা করছে। সুতরাং এই কারণেই শুধুমাত্র দূরত্ব আসলে সৃষ্টি হচ্ছে না। বিএনপি যে সংবিধান সংশোধন কমিটি করার আহ্বান জানিয়েছে, সেখানে বিরোধী দল প্রত্যাখ্যান করেছে। তাদের সদস্য দিলে কি ব্যাপারটা সহজ হতো না? বার্গেটিং এর জায়গাটা তো তৈরি হতো। না, এটা দিলে তো আসলে আমরা আমাদের জনগণের সাথে, জনগণের সামনে আমরা আমাদের কথা মনে হতো যে আমরা আমাদের কথা থেকে সরে এসেছি। তো আমাদের তো যেমন আমরা তো বলেছি যে সংবিধান সংস্কার পরিষদ হতে হবে, এখানে কিন্তু ক্লিয়ার ডিস্টিংশন আছে। পরিষদের কাজ একটা হবে, কমিটির কাজ আরেকটা হবে। এবং যেহেতু গণভোটের গণরায় এটা বাস্তবায়ন হয়নি, তাহলে আমরা এই কমিটিতে এখানে কিভাবে যোগ দিই? বিএনপি বলছে যে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে জুলাই সনদ, যেই সনদটা বিএনপি সাপোর্ট দিচ্ছে বা বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, তারা তো ওগুলো করবে না, এটাই স্বাভাবিক। এবং তো ওই একই কাজ করার জন্য যদি কমিটি গঠন হয়, সেটাতে জামাত বলেন, এনসিপি বলেন, অন্য দল বলেন, এখানে গিয়ে তাদের কাজটা কি? এই আলাপ আলোচনাগুলো জামাত, এনসিপি, অন্যান্য দল সহ তো
হচ্ছে না, সংসদে ঐক্যমত্য করেছে। কমিশনে হয়েছে, হ্যাঁ। ঐক্যমত্য কমিশনে 1 ঐক্যমত্য বছর ধরে কমিশনে আলোচনা হয়েছে হয়েছে, নির্বাচনের আগে, হ্যাঁ। 6 মাস ধরে আলোচনা হলো যে কি কি সংস্কার হবে, তারপর 6 মাস ধরে আলোচনা হলো কিভাবে বাস্তবায়ন হবে। এবং গণভোট তো বিএনপির আইডিয়া ছিল, সালাউদ্দিন সাহেব নিজে গণভোটের পক্ষে বলেছেন যেটা বাস্তবায়নের মানে বুদ্ধিটা কি, পদ্ধতিটা কি, ঠিক আছে, এটা লেজিটিমেসি দেওয়ার জন্য গণভোট আয়োজন করা হবে। তো গণভোট হলো, গণভোটে মানুষজন হ্যাঁ দিল, তারপর আবার বিএনপি তাদের মতো করে জিনিসটা পেঁচাচ্ছে। সো বিএনপি তাই করতে থাকবে। এখন কথা হচ্ছে এটা কতদিন তারা এটাকে পুল অফ করতে পারবে, যতদিন জনগণ বিতস্ত্রধ না হচ্ছে। আমাদের কাজ হচ্ছে বিরোধী দল হিসেবে জনগণের দাবিটাকে উপস্থাপন করতে থাকা। জি, এই ব্যাপার ক্লিয়ার। আপনি বলছিলেন আপনার আলোচনায় যে এই 5 মাস প্রলম্বিত করবার অন্যতম কারণ হচ্ছে যেন পরবর্তী চতুর্দশ নির্বাচনের সময় যেহেতু হাইকোর্টের রুল অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তো তখন যেন এখন নির্বাচিত যে রাষ্ট্রপতি হবেন তিনি বহাল থাকবেন তার মেয়াদ অনুযায়ী। যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকে, তাহলে রাষ্ট্রপতি কি এমন ভূমিকা পালন করতে পারবেন? এটা তো ওই যে 2006-এর প্রথমের উদাহরণটাই তো আমরা দেখতে পাই। ইয়াজউদ্দিন সাহেবকে প্রথমে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর চেষ্টা করা হলো। মানে মেইন কথা হচ্ছে আমরা তো জানি না 5 বছর পর সিচুয়েশনটা কি হবে, এবং আমরা আসলে বিএনপি এমন কিছু করেনি যে আমরা বিএনপির গুড ফেথ আছে এটার উপর এখনই ভরসা করতে পারবো। সুতরাং তারা একটা ভালো ভালো কাজ করছে, তারপর কি ভালো ভালো কাজ করছে বলেন? আপনি প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালাচ্ছেন, সেলফি তুলছেন, এগুলোকে যদি ভালো কাজ বলেন ঠিক আছে, ভালো কাজ করছে। এছাড়া তো আসলে আমরা কোনো ভালো কাজ মানে যেটা রাষ্ট্রের কাঠামো পরিবর্তনে ভালো কাজ তো আসলে দেখতে পাচ্ছি না। বা জুলাই গণ অভ্যুত্থান যেই কারণে হয়েছিল সেই মানে স্পৃহা ধরে রেখে সেটিকে কমপ্লিমেন্ট করবে এরকম কোনো ভালো কাজ তো আমরা আসলে দেখতে পাচ্ছি না। তো ওই গ্রেস পিরিয়ডটা বিএনপির জন্য রেখে দিয়েছে, তারাও তো জানে না কি সিচুয়েশন দাঁড়াবে। সুতরাং নির্বাচন যদি ধরেন 2-3 মাস পিছালো, তাদের রাষ্ট্রপতি যেন থাকে, কারণ এই যে 6 মাসের একটা গ্রেস পিরিয়ড রয়ে গেল, রাষ্ট্রপতিকে যদি হস্তক্ষেপ করতে হয় তারা যেন করাতে পারে, সেই গ্রেস পিরিয়ডটা তারা রেখে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ধারণা, এবং আমার মনে হয় যে এটা সবারই ধারণা, সবাই বুঝতে পেরেছে যে কেন 6 মাস একটু বিলম্বিত করলো। মানে চুপ্পুকে তারা কন্ট্রোল করে 6 মাস রাখলো, তাকে দিয়ে মানে হাস্যকর পরিবেশ আর কি। চুপ্পুকে হাসিনা নিয়োগ দিয়েছে, চুপ্পু বলছেন এখন যে এটা ফাঁসিবাদী সরকার ছিল, তারা গণহত্যা করেছে। তো এটা কি উনি আগে বলতে পারেন নাই? এটা কি উনি গত 1.5 বছরে বলতে পারেন নাই? এটা কি উনি জুলাইতে বলতে পারেন নাই? গত 1.5 বছর তো ওনাকে কথাই বলতে দেওয়া হয়নি। না, উনি যদি এই কথা বলতে চাইতেন আমার মনে হয়তো আমি নিশ্চিত যে ওনাকে কথা বলতে দেওয়া হতো। এবং এটা তো উনি জুলাইতে, ওনার তো মুখ ছিল, উনি কি জুলাইতে কথা বলতে পারতেন? আর ওনাকে যদি কথা বলতে না দেয় উনি পদত্যাগ করতেন, উনি দরকার হলে শহীদ হয়ে যেতেন। একটা মানুষের যদি ব্যক্তিত্ব থাকে অনেক কিছুই করা যায় ভাই। আপনাকে বসতে বলেছে দেখে কি আপনি বসে থাকবেন? আপনি রাষ্ট্রপতি হয়ে গেছেন, আপনি মানে আপনি এরকম পুতুলের মতো বসতে পারেন, এই রাষ্ট্রপতি থাকার তো কোনো মানে নেই। ওই জন্যই বলছি যে বিএনপি তাদের স্বার্থে কাজটা করেছে, এবং এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন যে নেক্সট নির্বাচনটা আসলেই কি তাদের সদিচ্ছা আছে কিনা, যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবে, সেটা কিন্তু একটা প্রশ্নবোধক হয়ে রয়েছে। আমরা এই প্রশ্নটি নিয়ে শরীফুজ্জামান শরীফ আপনাকে শুনি, আপনার মনে কি এরকম কোনো আশঙ্কা আছে কিনা নিরপেক্ষ নির্বাচন নিয়ে? রাইট, আমারও ধারণা যে বিএনপি একটা ডিজাইন করছে, বিএনপির একটা পরিকল্পনার জায়গা থেকে এগুলো করছে। আচ্ছা, শাহাবুদ্দিন সাহেবকে ইমপিচমেন্ট করার কোনো প্রয়োজন হতো না। বিএনপি যদি বলতো যে আপনাকে আমরা আর চাই না, নির্বাচনের পরের দিন তিনি চলে যেতেন। তার জোর করে থাকার মতো শক্তির সামর্থ্য তার ছিল না। আমরা যেটা বলছি যে একটা সরকারের মধ্যে তিনি একজন মানুষ থাকলে কি করবেন? অনেক কিছুই করতে পারেন। যে সরকারটা নিরপেক্ষ সরকার, নির্বাচনকালীন সরকার, অন্তত ইনফরমেশনটা তার কাছ থেকে তো কালেক্ট করা যায়। সুতরাং ইনফরমেশন ওই মুহূর্তে খুবই ক্রুশিয়াল টাইম নির্বাচনের আগে, ওই ধরনের একজন মানুষ থাকা, নিজের দলের তথ্যগুলো জানা, তার কাছ থেকে যোগাযোগগুলো করা, এটি খুবই ইম্পর্টেন্ট। বিএনপি এখন কি করতে পারে? বিএনপির আমার যেটা ধারণা তার কতগুলো কর্মসূচি আছে, এবং সে তার যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিগুলো, তার জনকল্যাণমূলক যে প্রোগ্রামগুলো আছে, বিশেষ করে কার্ড বিতরণ এই যে জায়গাগুলোতে সে চেষ্টা করছে মানুষের সাথে সংযোগটা রাখা। কিন্তু রাজনীতি এবং রাজনীতির বাইরে স্পেসটাকে ক্লিন রাখার যে আকাঙ্ক্ষা জুলাইয়ে ছিল, সেই ক্লিনটা আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি না। বিএনপি 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশের 2টো ঘটনা হয়েছে। একটা হচ্ছে প্রতীকের নির্বাচন, যেটা একটা রাজনৈতিক দল পাওয়ারে আসার পর তার যে সোশ্যাল ইকোনমিক্যাল যে প্রোগ্রামগুলো সে কিভাবে এক্সিকিউট করবে তার একটা প্রতিশ্রুতি ছিল। আর রাষ্ট্র রাজনীতির যে গলির মধ্যে যে আবর্জনা আছে এটি পরিষ্কার করার একটা কনসেপ্ট ছিল জুলাই ডিক্লারেশন। এই জায়গাগুলোতে বিএনপি ওই জায়গাটায় গুরুত্ব দিচ্ছে, এই জায়গাটায় গুরুত্বটা কম দিচ্ছে। এবং সাম্প্রতিক সময়ে কতগুলো বিষয় দেখা যাচ্ছে যেগুলো আসলে বিএনপির অস্বস্তি বোধ করার কথা। আমরা 1-2 জন মন্ত্রী সম্পর্কে অনেক রকমের কথা শুনছি,
কিছু কিছু জায়গায় আমরা সরকারের ডেভেলপমেন্ট ওয়ার্কের কিছু অর্থ ব্যয়, যেমন গতকালকে দেখলাম আশুলিয়ার যে ফ্লাইওভারটা হচ্ছে, এক ধাক্কায় 5,500 কোটি টাকার বাজেট সেখানে বাড়ানো হয়েছে। থার্ড টার্মিনাল উদ্বোধনে 3,500 কোটি টাকার, এবং এটি আর এক বালিশ কাণ্ড। এবং সেখানে একটা গাছ এটি লাগানোর জন্য দেখানো হয়েছে 1 লক্ষ টাকা। তো এই যে বিষয়গুলো, আচ্ছা, এইগুলা কি সরাসরি সরকারের পক্ষ থেকে করা হয় নাকি আমলারা বা দায়িত্বপ্রাপ্তরা করে থাকে? এই টাকাটা যারা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, তারা উপরটা কত উপর থেকে নিচ পর্যন্ত, এই কারণে আমি বলি যে আপনি 20 টাকা যদি একজন মানুষকে আপনার বাড়ির কাজের লোককে দেন, সে কচু শাক কেনার জন্য সে সেখান থেকে 2 টাকা, হয়তো অসৎ যদি হয় 2 টাকা চুরি করতে পারে, কিন্তু 19 টাকা এখান থেকে নিতে পারে না। এটা শুধু আপনি এবং সে জানবে। এখানে দুর্নীতি হচ্ছে কিনা, সার্ভিসগুলো প্রপারলি হচ্ছে কিনা, এটা জানার জন্য তো রেসপন্সিবল হচ্ছে মন্ত্রী। আচ্ছা, তার দায়িত্ব, তিনি এই দায়িত্বগুলো পালন করতে হয়। যেমনিভাবে আপনি যে জুলাইয়ের সময় অনেক পুলিশ কর্মকর্তা যারা ফিল্ডে বন্দুক হাতে মাঠে নামেননি, কিন্তু তার মানে রেসপন্সিবিলিটি আমি অস্বীকার করব না, কারণ তিনি দায়িত্বে ছিলেন। সুতরাং দায়িত্বে কে আছেন এটি ইম্পর্টেন্ট। এই যে মন্ত্রীর থেকে শুরু করে আমলাদের পুরো একটা নেক্সাস কাজ করে। এখন মন্ত্রী এর অংশীদার নাও হতে পারেন, কিন্তু যেহেতু তিনি এই ডিপার্টমেন্টটাকে সুপারভাইজ করবেন, সুতরাং রেসপন্সিবিলিটি তাকে নিতে হবে, পাবলিকের কাছে নিতে হবে। এবং আমরা ধরবো, আমি তো ওখানকার কেরানিকে জানি না, আমি ওখানের কে মালি, ওখানে কে কন্ট্রাক্টর আমি জানি না। আপনি উদ্বোধনের নামে 43 কোটি টাকা খরচ করেছেন, এটা তো কারা করেছে এটা খুঁজে বের করার দায়িত্ব মন্ত্রীর। কারণ তারা সুশাসন, তারা ট্রান্সপারেন্ট একটা রাজনৈতিক ব্যবস্থার কথা বলেছেন। সুতরাং এই জায়গাগুলোকে তাকে অ্যাড্রেস করতেই হবে। যতক্ষণ পর্যন্ত না করবে আমরা সমালোচনা করব, এবং এই সমালোচনার জন্য যদি আপনি মিডিয়াকে আক্রমণ করতে পারেন, তারপরে আমরা করব। যদি আপনি এখানে বট বাহিনী নামিয়ে দিতে চান, তাও করতে পারেন, তারপরে মানুষ একসময় করবে। আজকে প্রধানমন্ত্রী কতগুলো ব্যক্তিগত আচার আচরণের পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন আনছেন, অস্বীকার করব না। তার ছবি ব্যবহার থেকে শুরু করে নানাগুলো জায়গায়, কিন্তু এটি আমরা আপাতত অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু আমরা যখন দেখব যে তার যে টিম মেম্বার যারা আছেন, তারা তার স্পিরিটের সঙ্গে চলছেন না, তাদের সম্পর্কে এই ধরনের কিছু কথাবার্তা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই মাঠে আছে, এটা যখন কন্টিনিউ করবে, তখন আমি জানতে চাইব, আমার সঙ্গে যিনি আছেন তিনি হয়তো কোথাও জানতে চাইবেন যে এই জিনিসগুলো, এই বিষয়গুলো আমরা জানছি, প্রধানমন্ত্রী জানছেন না কেন? তাহলে প্রধানমন্ত্রী জেনে কি পদক্ষেপ নিচ্ছেন না? আমরা চাই যে তিনি এই জায়গাটায় যে দৃঢ়তা দেখাচ্ছেন, সেই দৃঢ়তা এই জায়গাগুলোতেও দেখাবেন। যদি না দেখান, পুরো সরকারটাই প্রশ্নের মুখে পড়বে। আচ্ছা, আমরা জুলাইয়ের ভেতর থেকে কেবলমাত্র রেজিম চেঞ্জ না, এখানের কতগুলো মানে বেটার অপশনের সুযোগটা ছিল, আমরা সেগুলোকে কাজে লাগাতে চাই। এবং আমরা এই যে সমালোচনাটা করি, আবার কখনো কখনো পক্ষে বলি, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থে না। আমরা চাই আমাদের এই দেশটা একটু ভালোভাবে চলুক। আমাদের এখানে অনেক সম্ভাবনা আছে। এখানকার যাদের মানুষগুলো কাজ করে, আপনি এখান থেকে বের হন, আপনার শুধু অফিসের সামনে যে ভ্যানওয়ালারা বসে আছে, আপনি ওদের কাছে জিজ্ঞেস করেন। আর কালকে ঢাকা শহরের বড় বড় 10 জন শিল্পপতিকে ডাকেন, জিজ্ঞেস করেন। শিল্পপতি আপনার কাছে লোন চাইবে, ইন্টারেস্ট কমান এটা চাইবে, নানা কিছু চাইবে, কিন্তু ওই ভ্যানওয়ালা বলবে যে আমার কোনো কিছুর দরকার নেই, আমি যাতে নিরাপদে আমার কাজটা করতে পারি, সেই সুযোগটা আমাকে করে দেন। জি, আমরা এই মানুষকে সেই সুযোগটা আপনাকে করে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। নাভিদ নওরোজ শাহ, আপনারা জুলাই পদযাত্রা করছেন, গেল বছরও করেছিলেন, এবছরও করছেন। সামনে স্থানীয় সরকার নির্বাচন, একটি গুঞ্জন আছে যে আপনারা পৃথকভাবে জোটবদ্ধ যারা আছেন তারা আলাদা আলাদা প্রস্তুতি নিচ্ছেন, এই সম্পর্কে যদি একটু বলতেন। তার আগে আমি 30 সেকেন্ডে বলিনি, জাস্ট উদাহরণ দিয়ে বলি যে 1996 বলেন, 2006 বলেন, এরা কিন্তু বিএনপি 2বার ক্ষমতায় ছিল। কোনোবারই কিন্তু তারা ক্ষমতা থেকে যাওয়ার সময় ট্রানজিশনটা স্মুথ হয়নি, এবং তারা কিন্তু দুবারই মানে দেশকে একটা ঝুঁকির মুখে, রাষ্ট্রকে একটা হুমকির মুখে ফেলে গিয়েছিল। এটা কিন্তু ইতিহাসই আছে। সুতরাং ওই যে আমরা এর আগে আলাপ করছিলাম যে পরের নির্বাচন নিয়ে বিএনপির কোনো দুর্বিসন্ধি আছে কিনা বা তারা কোনো প্ল্যান করছে কিনা, এটা কিন্তু খুবই সম্ভব। এটা আমরা উদাহরণ থেকে বুঝতে পারি। এবং আরেকটা কথা না বললেই নয়, আপনি এই বছরই দেখবেন জুলাই গণঅভ্যুত্থানের মাত্র 2 বছর পূর্তি হলো। এই বছর রাষ্ট্রীয় উদযাপনই নেই বলতে গেলে আর কি। গত বছর যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার উদযাপন করছে, বোঝা গেছে দলীয়ভাবে আছে হয়তো, কিন্তু বিএনপি তো এখন ক্ষমতায় আছে, দলীয়ভাবেও তেমন কিছু নাই ভাই। বিএনপি সরকার যে জুলাইকে ধারণ করে না, এটা হচ্ছে তার একটা বড় প্রমাণ। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু মানে অনেক চেষ্টা
করেছে যে তারা জুলাইপন্থী সরকার এটাকে প্রমাণ করতে, কিন্তু আমার মনে হয় বিএনপি সেটা নিয়ে কোনো আসলে গা করছে, বরং বিএনপির যারা রাজপথে ছিলেন বিশেষ করে ছাত্র দল এবং আমাদের বয়সী যারা, তারা কিন্তু ধারণ করে, তারা কিন্তু করছে তাদের মতো করে, এটা আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়। কিন্তু সরকারে যারা বসে আছেন বা যারা ডিসিশন মেকার, তারা কিন্তু আমার মনে হয় না যে জুলাইপন্থী বা জুলাইকে ধারণ করছে। এটা জাস্ট একটু নোক্তা দিয়ে রাখলাম আর কি। আর আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ জুলাই পদযাত্রা চলছে, আমরা গত বছর জুলাই পদযাত্রা হচ্ছে মূলত জেলা শহরগুলোর মানে সদরে গিয়েছিলাম, বিভাগীয় শহরগুলোতে গিয়েছিলাম, এই বছর হচ্ছে ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি, রাইট। সো আমাদের 100 জন উপজেলা চেয়ারম্যান বা এবং পৌরসভা চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে প্রার্থী, তাদের এলাকাগুলোতে মূলত যাওয়া হচ্ছে এবং কিছু ইউনিয়নও যাওয়া হচ্ছে। যেহেতু আমরা ধারণা করছি সামনে নির্বাচনটা হবে ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হবে, স্থানীয় সরকার, কারণ আসলে বাকি সব জায়গায় তো বিএনপি তাদের প্রশাসক বসিয়ে দিয়েছে, ইউনিয়ন পরিষদে কিন্তু এখনো আওয়ামী লীগের চেয়ারম্যানরা আছে খাতা কলমে, বেশিরভাগ জায়গায় পলাতক, কিন্তু তারা এখনো আছে, আবার অনেক জায়গায় এই সরকার আসার পর তারা ফিরে এসেছে। সুতরাং সেখানে আগে বিএনপি চাবে যে তাদের ক্ষমতাটা প্রতিষ্ঠিত করতে, তাদের লোকজনকে বসাতে, তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনটা হয়তো আগে হবে। না না, বিএনপি এখানে এত চমৎকার উদ্যোগ নিলেন যে আগে যে দলীয় প্রতীকে হতো এখন দলীয়করণের বাইরে নিতে চাচ্ছে, তারপর বলছেন বিএনপি না, এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি, এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং এটা অবশ্যই ভালো কাজ, এটা এক লাইনেই যদি বলতে হয়। কিন্তু এখানে আলাপটা হচ্ছে যে তারা তো আবার অনির্বাচিত প্রশাসক সব জায়গায় বসে তাদের ক্ষমতা কিন্তু কুক্ষিগত করেছে, এটাও কিন্তু আপনার দেখতে হবে। নির্বাচন হয়তো হবে, ধরেন সিটি কর্পোরেশন বলেন চালাতে হবে, না চালাতে, এটা নির্বাচনের আগ পর্যন্ত চালাতে হলে আপনি অনির্বাচিত প্রশাসক বসানোর প্রয়োজন নেই, প্রশাসক বসানোর মতো অনেক লোক আছে, এবং বসালে কি হয় তখন কিন্তু আর নির্বাচন দেওয়ার কোনো গরজ সরকারে থাকবে না, কারণ তাদের লোকরা তো আছে। তারা বলছে কিন্তু এটা বলছে ভাই, বলছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে সেই উদ্যোগটা আছে। ঠিক আছে, হোক, ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা চেষ্টা করব ইউনিয়ন পরিষদে এমনিও আপনি কন্ট্রোল করতে পারবেন, এখানে জোটবদ্ধ নির্বাচন খুবই কঠিন বিষয়, কারণ এখানে ব্যক্তি নির্ভর নির্বাচন হয়, এলাকা নির্ভর নির্বাচন হয়। সুতরাং এজন্যই আমরা পরিকল্পনা করছি যে ইউনিয়ন পরিষদে আমরা জোটবিহীন নির্বাচন করবো, যেন আমাদের দলেরও স্থানীয় পর্যায়ে একদম ইউনিয়ন পর্যায়ে যেন একটা সংগঠন দাঁড়িয়ে যায়। আমরা সেই পরিকল্পনাতে আগাচ্ছি ইনশাআল্লাহ। জি, আপনারা যদি এই নির্বাচনে জোটের বাইরে গিয়ে করেন, পরবর্তীতে এই জোট এইভাবে থাকবে নাকি জোট থেকে বের হওয়ার কোনো? এটা তো আসলে মানে যদি জাতীয় নির্বাচনের কথাই বলি, সেটা আসলে তখনকার সিচুয়েশন বলে দিবে, কারণ আমরা আগেও বারবার বলেছি যে এই জোটটি কিন্তু আদর্শিক কোনো জোট না, এটা একটা নির্বাচনী জোট ছিল, এখন এটি সংসদীয় জোট, এটি এভাবেই চলছে। এখন আগামী সংসদ নির্বাচনের সময় অনেক কিছু হতে পারে, দেখবেন বিএনপি জামাত জোট হয়ে গেছে, সেটাও তো হতে পারে, আমরা আলাদা হয়ে গেছি, সেটাও হতে পারে, আমরা বিএনপির সাথে চলে গেছি, সেটাও হতে পারে, মানে যে কোনো কিছু এখানে হতে পারে, এটা এখনই বলা সম্ভব না। কিন্তু এই সরকার যতদিন আছে আমার মনে হয় যে সংসদীয় জোট বা এটি কন্টিনিউ করবে, যতদিনে খুব বড় আসলে বিরোধ হচ্ছে। আচ্ছা, দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আপনাদেরও প্রার্থী একজন মোটামুটি আলোচনায় রয়েছে, জামাতও তাদের প্রার্থী এর মধ্যে ঘোষণা করেছে, এই জায়গাটা কোনো কনফ্লিকশন তৈরি হবে কিনা? আমার মনে হয় যে হ্যাঁ কনফ্লিকশন হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন তো আসলে প্রস্তুতির সময়, জামাত তাদের মতো করে প্রস্তুতি নেবে, আমরা আমাদের মতো করে প্রস্তুতি নেব, যার ফিল্ড ভালো থাকবে পরে যদি জোটবদ্ধ নির্বাচন হয় জোট একসাথে বসে আসলে সিদ্ধান্ত নেবে যে কাকে মনোনয়ন দিবে। তবে আমার মনে হয় যে আসিফ মাহমুদ তার দিকেই পাল্লাটা বেশি, এবং সাদিক কায়েমের নমিনেশনটা নিয়ে তো আসলে আমরা এটা সমালোচনাই করতে হয়, কারণ তিনি এখনো ডাকসুর দায়িত্বে আছেন, একজন ছাত্র নেতা, তিনি ডাকসুর দায়িত্বে থেকে কিভাবে সিটি কর্পোরেশনের মনোনীত প্রার্থী হন এটা আমাদের মানে বুঝে আসে না, কারণ তিনি কিন্তু ন্যাশনাল ফিগার হয়েছেন ডাকসু দিয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি তার যে দায়বদ্ধতা সেটি তিনি পূরণ না করে, তার টেনিও শেষ না করে তিনি আবার কিভাবে মানে আবার নির্বাচনী ক্যাম্পেইনে ঢুকে গেলেন, এটা একটা মানে দুঃখের বিষয়, সমালোচনার বিষয়। এবং তিনি কিন্তু আমরা দেখেছি নির্বাচনের সময় সারা দেশ ঘুরে ঘুরে কিন্তু ক্যাম্পেইন করছেন, ওটাও আসলে একটু সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ আপনাকেও। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়, সঙ্গে থাকুন।